আজকের ক্লাসে আমরা লিখে লিখে শিখব ফ্রেজগুলো, যাতে করে আপনাদের অনেকটা সহজেই ক্যাপচার করে ফেলতে পারেন। ওই জন্য হচ্ছে আমরা মূলত আহ, এই জায়গা থেকে না পড়ে, এই যে মাস্টার বই থেকে না পড়ে বা এই যে এক্সপার্ট এই বই থেকে না পড়ে আমি গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনাদের লিখে দিব, এবং লিখে দেওয়ার পরে আপনারা এই জায়গা থেকে এগুলো হচ্ছে নোট করে ফেলবেন। আমি যা লিখবো সেটাই হচ্ছে কি করবেন, আপনারা নোট করে ফেলবেন। এটা হচ্ছে আপনাদের কাজ। তো আমি এখানে সব গুরুত্বপূর্ণ ফ্রেজ অ্যান্ড ইডিয়মস গুলা লিখে দেব। আমি সব গুরুত্বপূর্ণ ফ্রেজ অ্যান্ড ইডিয়মস গুলো আমি লিখে দেব আপনাদেরকে। আপনারা হচ্ছে এগুলা হচ্ছে ক্লাসেই অনেকটা মুখস্থ করে ফেলার চেষ্টা করবেন, এবং ক্লাসে যদি মুখস্থ না হয় তো আপনি এগুলা বারবার পড়তে থাকবেন। বারবার পড়লেই আপনার দেখবেন হচ্ছে মুখস্থ হয়ে যাবে। আমরা হচ্ছে আজকে অনেকগুলো ফ্রেজ পড়বো, নিয়ার অ্যাবাউট প্রায় 50-এর উপরে আমরা দেখার চেষ্টা করব। এবং এই ফ্রেজ অ্যান্ড ইডিয়মস গুলাই কিন্তু আপনার পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এগুলা হচ্ছে দেখবেন আপনার পরীক্ষায়, প্রায় পরীক্ষায় পাবেন। আপনি যেই পরীক্ষায় দেন না কেন, আপনি মোটামুটি বলা যায় কি ম্যাক্সিমাম পরীক্ষায় আপনি এই ফ্রেজ এবং ইডিয়মস পাবেন। তো এইটা হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ, সেটা বিসিএস হোক, ব্যাংক হোক, এনটিসিআরসি হোক, যে কোনো পরীক্ষায় হোক না কেন, এই ফ্রেজ এন্ড ইডিয়মস হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনাকে এটা জানতে হবে। তো আমরা আজকের ক্লাসে এই ফ্রেজ এন্ড ইডিয়মস থেকে মোটামুটি 50টার মতন শেখার চেষ্টা করব, যেগুলা খুবই গুরুত্বপূর্ণ এইগুলাই। তো আমরা প্রথমেই 1 নাম্বার হচ্ছে, যদি আমি চিন্তা করি 1 নাম্বার যেটা আপনাকে বলবো যে এ ফিশ, আপনিও খাতায় লিখে ফেলুন, আমার সাথে সাথে খাতায় লিখে ফেলুন, তাহলে হচ্ছে আপনার একটু সহজেই মনে থাকার কথা। এ ফিশ আউট অফ ওয়াটার। আমি যেগুলো পড়াবো এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এগুলাই হচ্ছে বারবার পরীক্ষায় আসবে। এ ফিশ আউট অফ ওয়াটার। আচ্ছা, আপনি একটা ফিশকে, একটা মাছকে আপনি কি করতেছেন, এই যে ওয়াটার অর্থাৎ পানির বাহিরে নিয়ে আসতেছেন। তাহলে একটা ফিশকে যদি পানির বাহিরে নিয়ে আসেন, তাহলে ওই মাছের কি অবস্থাটা হবে বলেন তো? ওই মাছের অবস্থাটা কি হবে আপনি বলুন তো? একটা ফিশকে যদি আপনি পানির বাহিরে নিয়ে আসেন, তাহলে সে একটা অস্বস্তিকর অবস্থায় পরিণত হবে না? একটা অস্বস্তিকর অবস্থায় পরিণত হবে কিনা বলুন? তাহলে সে কিন্তু খুবই একটা অস্বস্তিকর অবস্থায় পরিণত হয়ে যাবে। তাহলে এটার আসলে বাংলাটা কি? এইটুকুর বাংলা হচ্ছে অস্বস্তিকর। অস্বস্তিকর একটা অবস্থা, মানে পানির উপরে যখন আপনি মাছটাকে নিয়ে আসবেন তখন যে অবস্থা হবে সেটাই হচ্ছে কি অস্বস্তিকর একটা অবস্থা। এই যে অস্বস্তিকর একটা অবস্থা যে তৈরি হলো, এটাকে আপনি এই বাংলা শিখলে হবে না। এই এটা হচ্ছে আপনার তো অপশনে থাকবে কি মূলত ইংলিশ, সেই অপশনটা আপনাকে মনে রাখতে হবে যে এমন একটা সিচুয়েশন হয়েছে যেটা আনইজি সিচুয়েশন। তাহলে আপনি একটু মনে রাখেন, এটা হচ্ছে মূলত আনইজি সিচুয়েশন, মানে এমন একটা অবস্থা হয়েছে যেটা হচ্ছে খুবই আনইজি একটা অবস্থা। তাহলে আনইজি সিচুয়েশন, তাহলে এটা আপনি একটু মনে রাখুন, আনইজি সিচুয়েশন। তাহলে এ ফিশ আউট অফ ওয়াটার, মানে পানির উপরে আপনি মাছটাকে নিয়ে এসেছেন, পানির মাছের একটা অস্বস্তিকর অবস্থা তৈরি হয়েছে, এটাই হচ্ছে কি একটা আনইজি সিচুয়েশন। আপনি এটা একটু মনে রাখবেন। আচ্ছা, আমরা এর আগের ক্লাসে মনে হয় এটা পড়েছিলাম, সেটা যদি আমরা একটু দেখি। এর আগের ক্লাসে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে অ্যাট লার্জ। আপনাদের কারো মনে আছে অ্যাট লার্জ কি? আমি এটা বারবার বলেছিলাম, এটা খুব গুরুত্বপূর্ণ। আগের ক্লাসে আমরা এটা দেখেছি অ্যাট লার্জ। অ্যাট লার্জ কি মানে অ্যাট লার্জ, এটা আপনি একটু বলুন তো, কমেন্ট করুন। আপনি যদি আগের ক্লাসটা করে থাকেন এটা পারার কথা। অ্যাট লার্জ, অ্যাট লার্জ আমি বলছিলাম স্বাধীনভাবে, স্বাধীন। তাহলে ফ্রিলি, মানে ফ্রিলি আপনি বলতে পারেন অ্যাট লার্জ ফ্রিলি। আপনি হচ্ছে ইংলিশটা একটু শেখার চেষ্টা করবেন। অ্যাট লার্জ মানে কি ফ্রিলি। আর যদি আপনার বাংলাটা না পারেন তাহলে আপনি হচ্ছে একটু সাইড দিয়ে লিখে রাখবেন স্বাধীন ভাবে, এটা জাস্ট এটাই আপনি এইখান থেকে মনে রাখবেন। আচ্ছা, আমরা 3 নম্বরে যদি যাই, হ্যাঁ 3 নম্বরে হচ্ছে আমাদের এইখানে আমরা হচ্ছে এ বেড অফ রোসেস, এটা আমরা পড়েছি আগের ক্লাসে। আমি আগের ক্লাসের অনেকগুলা হচ্ছে একটু রিপিট করতেছি, কারণ হচ্ছে আগের ক্লাসের গুলাই আসলে গুরুত্বপূর্ণ। আপনি আগের ক্লাসে হয়তো 30-35টা পেয়েছিলেন, ওইগুলাই হচ্ছে আসলে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমার হচ্ছে এই জায়গাটা আমি বেশি গুরুত্ব দিব ফ্রেজ এন্ড ইডিয়মসে, কারণ হচ্ছে এই জায়গা থেকে প্রশ্ন আসেই। আপনি সব জায়গাতেই প্রশ্ন পাবেন, অনেক জায়গায় রিটেন পরীক্ষা দিতে গেলে আপনি হচ্ছে এই জায়গা থেকে 5 মার্ক পেয়ে যাবেন। তাহলে এ বেড অফ রোজেস, তাহলে এটা হচ্ছে আপনি পড়েছিলেন যে খুবই আরামদায়ক একটা কমফোর্টেবল জোন। তাহলে আরামদায়ক যেটা,
এটাকে আরামদায়ক আমরা বলে আরামদায়ক আরামদায়ক, যেটা হচ্ছে কি কমফোর্টেবল জোন, কমফোর্টেবল ফোর্টেবল কমফোর্টেবল। তাহলে আপনারা হচ্ছে সাথে সাথে লিখে ফেলুন, আসলে আমার সাথে সাথে লিখে ফেললে আপনাকে মনে থাকবে কমফোর্টেবল। এটা হচ্ছে আপনি যখন লিখে ফেলবেন তখন মনে থাকবে, আদারওয়াইজ মনে থাকবে না। আচ্ছা, তাহলে আমরা এই তিনটা হচ্ছে মূলত দেখে ফেললাম, এই তিনটা হচ্ছে আমরা দেখে ফেললাম, বুঝতে পেরেছেন? এই তিনটা আমাদের ওকে, ক্লিয়ার। আপনারা আছেন তো ক্লাসে, তাই না? আচ্ছা, দেখুন আমাদের হচ্ছে এই তিনটা হচ্ছে মোটামুটি গুরুত্বপূর্ণ ছিল, এই তিনটা হচ্ছে আমরা দেখে ফেলেছি। আমাদের হচ্ছে অনেকগুলো শিখতে হবে, মূলত আমাদের হচ্ছে অনেকগুলো শিখতে হবে। তো আমরা এখন আর একটু নিচে চলে যাই, নিচে গিয়ে হচ্ছে আমরা একটু দেখি। আচ্ছা, আমরা আরেকটা পেজ নেই। আপনাদের এইভাবে হচ্ছে লিখে লিখে দিলে আপনাদের হয়তো অনেকেরই হচ্ছে একটু সময় বেশি যাবে, বাট ক্লাসের পড়াটা ক্লাসে শিখে ফেলা যাবে মূলত। এই জন্যই হচ্ছে আমি আসলে আপনাদের এইভাবে লিখে লিখে দিচ্ছি। যদিও আমার এইভাবে লিখে লিখে দিতে একটু কষ্ট হবে, বাট হচ্ছে তারপর আমি লিখে লিখে দিচ্ছি যাতে করে আপনাদের একটু সহজেই মনে রাখতে পারেন। আচ্ছা দেখুন, আমরা হচ্ছে আরেকটা নিয়ে যাই, আমরা হচ্ছে আরেকটা হচ্ছে এখানে দেখি। ওকে, দেখুন এখন হচ্ছে আমরা পড়ব যে এ বিগ ড্র, এ বিগ ড্র। আপনি যদি এগুলা পারেন তাহলে সেটা হচ্ছে আপনি কমেন্ট করে ফেলবেন, এ বিগ ড্র, এ বিগ ড্র। এই এ বিগ ড্র দিয়ে কি বোঝাচ্ছে? এ বিগ ড্র মানে হচ্ছে বিশাল একটা আকর্ষণ। এ বিগ ড্র এটা হচ্ছে কি বিশাল একটা আকর্ষণ। বিশাল আকর্ষণকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? হিউজ অ্যাট্রাকশন, হিউজ অ্যাট্রাকশন। আপনি ইংলিশটাই মনে রাখার চেষ্টা করবেন, ইংলিশটাই মনে রাখার চেষ্টা করবেন, বাংলা মনে না থাকলেও চলবে। হিউজ অ্যাট্রাকশন, হিউজ অ্যাট্রাকশন মানে কি বিশাল একটা আকর্ষণ। হিউজ অ্যাট্রাকশন এটাই হচ্ছে মূলত কি বিশাল আকর্ষণ, বিশাল আকর্ষণ। আমার অনেক সময় স্পেলিং ভুল হয়ে যেতে পারে, আপনারা ওইটা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যদি কোনো স্পেলিং ভুল হয় সেটা ঠিক করে নেবেন। স্পেলিং আপনার ক্ষেত্রে এত বেশি একটা কাজে দিবে না, আপনি হচ্ছে জাস্ট এগুলো মুখস্থ করার চেষ্টা করবেন। এ আমি যদি আরেকটা বলি, এ বেকার, বেকারস ডজন, এ বেকারস ডজন। এটা হচ্ছে কি এ বেকারস ডজন মানে একটা বেকারিতে মানে এক ডজনের থেকে একটা বেশি দেয়, ওইটাই হচ্ছে মানে যেখানে ডজন বলতে আমরা কি বুঝি 12টি বুঝি, তো এইখানে আসলে 12টি দিবে না। এই ডজন বলতে আপনাকে এই যে এ বেকারস ডজন যখন বলা হচ্ছে তখন আপনাকে কি দিবে? একটা বেশি দিবে, অর্থাৎ 13টি দিবে, অর্থাৎ 12টির থেকে একটা বেশি। তাহলে এটা আপনি বলতে পারেন এ বেকারস ডজন মানে কি 13। এ বেকারস ডজন মানে কি 13, অর্থাৎ 13টি, 13, এটাই মানে এখানে আপনি লিখে দেন এ বেকারস ডজন মানে হচ্ছে কি 13টি, জাস্ট এটাই। আচ্ছা, আমাদের হচ্ছে আমরা আরেকটা দেখি, এ বার্ড ব্রেন। আমরা এটা কালকে পড়েছিলাম, মনে আছে? এ বার্ড ব্রেন, এ বার্ড ব্রেন, এ বার্ড ব্রেন এটা হচ্ছে কি হবে বলুন তো? একটা পাখির ব্রেন, একটা পাখির ব্রেন। এটা কি কালকে পড়েছিলাম? আমার মনে হয় না, না এটা কালকে পড়ি নাই। দেখুন এটা হচ্ছে একটু শিখে নিন, এ বার্ড ব্রেন মানে হচ্ছে একটা পাখির ব্রেন। একটা পাখির ব্রেন অবশ্যই তেমন বেশি একটা ভালো হবে না, মানে পাখির ব্রেন, পাখিরা তো ওই দেখেন না ফাঁদে পা দেয়, ম্যাক্সিমাম সময় কি হয় পাখিরা ফাঁদে পা দিয়ে দেয়। তো পাখিদের ব্রেন কি হবে না, বেশি একটা ভালো হবে না। তাহলে এটা একটা নির্বুত, নির্বুত মানে কি এ ফুল বা একটা বুকা, অর্থাৎ এ ফুল যেটা হচ্ছে কি বুকা, বুকা বা নির্বুত, এ ফুল বুকা বা নির্বুত। তাহলে সেটাই হচ্ছে কি আহ মানে বা বার্ড ব্রেন, বার্ড ব্রেন হচ্ছে নির্বোধ বুকা, যেটা এ ফুল। তাহলে আপনি এটা একটু মাথায় রাখবেন, হ্যাঁ। তাহলে আমরা যদি 7 নম্বরে চলে যাই, 7 নম্বর হচ্ছে আমরা যেটা শিখবো যে এ বিট, এ বিট। তাহলে এ বিট দিয়ে কি বোঝায়? এটা একটু স্পেস দিতে হবে আসলে, আমি যদি একটু স্পেস দিয়ে লিখি এ বিট। ওকে, এ বিট, এ বিট হচ্ছে মূলত সংক্ষিপ্ত সময়, সংক্ষিপ্ত সময়।
তাহলে আপনার হচ্ছে শর্টকাট আনসার দিবেন, যেটা শর্ট টাইম, সংক্ষিপ্ত সময়, যেটা শর্ট টাইম বা শর্টকাট, শর্ট টাইম বা শর্টকাট, এটাকে আপনি বলতে পারেন যে সংক্ষিপ্ত সময়, সংক্ষিপ্ত। আমি আবারও বলতেছি, আপনার বাংলা কিন্তু তেমন গুরুত্বপূর্ণ না, আপনি হচ্ছে ইংলিশের যে ইংলিশ ওয়ার্ডটা সেটাই মনে রাখার চেষ্টা করবেন, কারণ পরীক্ষাতে ইংলিশ ওয়ার্ডটা আসবে, সেটা আপনারা দেখেছেন। যদি আপনাদেরকে আমি আবার একটু দেখাই যে সেটা আপনারা দেখেছেন অবশ্যই, এই যে এরকম দেখুন, এখানে কি কোনোটা বাংলা অর্থ এসেছে? না, এই দেখেন টু ব্রিথ, টু ব্রিথ মানে কি হবে? টু ডাই। এই যেরকম ইংলিশই আসছে, তার মানে পরীক্ষায় যেগুলো আসছে এগুলা পরীক্ষাকৃত প্রশ্ন বিভিন্ন জায়গায় এসেছে, তাহলে এইগুলা হচ্ছে দেখুন ইংলিশ থেকে ইংলিশই আসছে, কখনো বাংলা আসে নাই। এই যে আউট অ্যান্ড আউট, আউট অ্যান্ড আউট, তাহলে এটা কি মূলত আউট অ্যান্ড আউট মানে থ্রুলি যেটা, তাহলে হচ্ছে এটা তো মানে ইংলিশ থেকে ইংলিশটাই আসতেছে, বাংলা তো আসতেছে না। তো এরকম হচ্ছে আপনাকে হচ্ছে মূলত ইংলিশটাই জানতে হবে, ইংলিশটাই হচ্ছে মনে রাখা লাগবে। আপনি যদি এই জায়গায় কোনোভাবে এই শর্ট টাইম মনে রাখতে পারেন, যে এ বিট শর্ট টাইম, শর্ট টাইমের বাংলাটা আশা করি জানেন এখন। শর্ট টাইম বলতে নর্মালি একদম সহজভাবেই বোঝা যায় এটা সংক্ষিপ্ত সময়, তাহলে দেখবেন আপনার সহজেই মনে থাকতেছে। আচ্ছা, তাহলে আমরা যদি এখন হচ্ছে 8 নাম্বার চিন্তা করি, 8 নাম্বার হচ্ছে আমরা যেটা পড়বো যে এ বোল্ট ফ্রম দ্য ব্লু, কালকে আমরা এটা পড়েছিলাম, বিনা মেঘে বজ্রপাত, যেটা মূলত এ বোল্ট ফ্রম দ্য ব্লু, এ বোল্ট ফ্রম দ্য ব্লু, বিওএলটি, বোল্ট ফ্রম দ্য ব্লু, এটা আমরা কালকে পড়েছি তাই না? এটা হচ্ছে আপনার কি হবে, একটু সবাই কমেন্ট করে দেন, ব্লু, এ বোল্ট ফ্রম দ্য ব্লু, মানে সামথিং হচ্ছে কোয়াইট আনএক্সপেক্টেড, মানে আনএক্সপেক্টেড, এরকম যদি কখনো কিছু হয় যে আপনি আশা করেন নাই বাট হঠাৎ করে চলে এসেছে, তাহলে সেটাই হবে কি বিনা মেঘে বজ্রপাত। আশা করি এটা আর লিখে দিতে হচ্ছে না, তাই না? আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে হচ্ছে আমরা 9 নম্বরে যেটা পড়বো, এ ডার্ক হর্স, এ ডার্ক হর্স, এ ডার্ক হর্স মানে কি একটু বলুন তো, আপনি অনুমান করেই বলুন, এ ডার্ক হর্স দিয়ে আসলে মূলত কি বোঝাবে? এ ডার্ক হর্স, এ ডার্ক হর্স, আপনি একটু অনুমান করুন তো, এ ডার্ক হর্স, এ ডার্ক হর্স কি হবে? ধরুন একটা হঠাৎ করে কালো ঘোড়া আপনার সামনে চলে আসলো, তার মানে এই কালো ঘোড়াটা কি আপনি চিনতেন? চিনতেন না, মানে এরকম, মানে অপরিচিত লোক যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো কি এ ডার্ক হর্স। তাহলে অপরিচিত লোক বা অপরিচিত লোককে আমরা কি বলতে পারি? অপরিচিত লোক যেমন হচ্ছে মানে আনফেমিলিয়ার, এটাও বলতে পারি, বা স্ট্রেঞ্জ পারসন মানে অদ্ভুত লোক, এরকম কিছু বলতে পারি, স্ট্রেঞ্জ পারসন, স্ট্রেঞ্জ পারসন এটাও আমরা বলতে পারি। অথবা আপনি এখানে নিজেদের লিখে রাখুন অপরিচিত লোক, অপরিচিত লোক, অপরিচিত লোক বা স্ট্রেঞ্জ পারসন, এটা হতে পারে। ওকে, তাহলে আমরা এইটুকু আমরা পেয়ে গেলাম আশা করি। আচ্ছা, এখন হচ্ছে আমরা 10 নাম্বার দেখি। 10 নাম্বারে আমরা যেটা লিখবো, 10 নাম্বার, হ্যাঁ 10 নাম্বার হচ্ছে আপনি লিখতে পারেন এ ডিমে ডজন। এটা মোটামুটি আর কি ইম্পর্টেন্ট আছে, তারপরে এগুলো হচ্ছে একটু লিখে রাখবেন, এগুলা লিখে শিখতে হবে, আপনাকে প্রতিদিন শিখতে হবে। এ ডিমে ডজন, আপনি আগে একটা দেখুন, আগে একটা ডজন পড়েছিলেন আর এখন হচ্ছে আরেকটা ডজন পড়তেছেন, দেখছেন? তো আগে যেটা পড়েছিলেন বেকারস ডজন, ওইটাতে ছিল কি 13টি, 13, বাট এখানে ডিম ডজন, ডিম, ডিম অর্থাৎ ডিআইএমই, ডিম, ডিম ডজন। তো এইখানে হচ্ছে কিছু কমন, মানে কমন বুঝাচ্ছে, এরকম ডজন মানে এখানে কমন বুঝাচ্ছে, তাহলে এখানে কিছু কমন, যেটাকে আপনি কি বলবেন? সামথিং কমন, সামথিং কমন, এটাই সামথিং কমন। সামথিং কমন মানে হচ্ছে কি সাধারণ কিছু কমন, সাধারণ, সাধারণ কিছু কমন, এটাই হচ্ছে কি মানে হচ্ছে সাধারণ কিছু কমন, এটাই হচ্ছে মূলত সামথিং, সামথিং অর্থাৎ সামথিং কমন, এটাকেই বলা হয় কি সামথিং কমন, এ ডিমে ডজন। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এটা পড়লাম মূলত এই জায়গা থেকে, আমরা এইখানে মূলত এটা পড়লাম, দেখবেন আপনি এগুলা হচ্ছে গুরুত্বপূর্ণ, এগুলা হচ্ছে আসলেই গুরুত্বপূর্ণ। এ থেকে আপনি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পাবেন, এরপরে বি সি এইগুলা থেকে কম, মানে একটু আস্তে আস্তে কমতে থাকবে,
শেষের দিকে। তো আমরা এইভাবে জেড পর্যন্ত যাইতে হবে। মূলত আমরা এর গুলাই বেশি গুরুত্ব দিব, মানে এ থেকে যেগুলো আসবে এগুলাই বেশি গুরুত্বপূর্ণ। এগুলো হচ্ছে আপনাকে একটু মাথায় রাখতে হবে। আমার লেখা একদম ক্লিয়ার দেখা যাচ্ছে তো না? আচ্ছা আচ্ছা, আমার লেখা কি একদম ক্লিয়ার দেখা যাচ্ছে না? আপনারা হচ্ছে একটু জানাবেন, বুঝছেন, কমেন্ট করে করে মাঝে মাঝে একটু জানান দিবেন যে আপনারা আসলে ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা। আমি আবার একটু চেক করে নিই যে আসলে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, আশা আশা করি দেখা যাচ্ছে। হ্যাঁ, আপনারা হচ্ছে সবাই নোট করে ফেলবেন, সাথে সাথেই নোট করে ফেলবেন। আর হচ্ছে মুখস্থ করার চেষ্টা করেন এখনই। এই ডিমের ডজন, ডিম মানে কি সাধারণ সাধারণ কিছু মানে কমন থাকবে এরকম। তাহলে এ ফ্লাইং ভিজিট এটাকে আপনি কি বলবেন, মানে একটু অনুমান করে বলুন তো। এ ফ্লাইং ভিজিট মানে আপনি এটা বলতে আসলে কি বুঝতেছেন? এ ফ্লাইং ভিজিট, এ ফ্লাইং, ফ্লাইং, এ ফ্লাইং ভিজিট, এটাকে আপনি কি বলবেন? এ ফ্লাইং ভিজিট মানে এই যে আপনি উড়ে উড়ে একটা জায়গা ভিজিট করে ফেলবেন, তার মানে কি একটা খুব কম সময়ে ভিজিট করতেছেন, এরকম না? এ ফ্লাইং ভিজিট দেখেন তো, মানে আপনি উড়ে উড়ে কোনো জায়গায় পরিদর্শন করে ফেলবেন। মানে আপনার মন চাইতেছে এখন আপনি সৌদি আরব চলে যাবেন, আপনার মন চাইতেছে এখন আপনি হচ্ছে তাহসানের বাসায় চলে যাবেন। তো এটা হচ্ছে আপনি কিভাবে উড়ে উড়ে চলে যাবেন? তাহলে এটা হচ্ছে উড়ে উড়ে চলে যাওয়ার জন্য এ ফ্লাইং ভিজিট, তাহলে হচ্ছে খুব কম সময়ে ভ্রমণ, এটাই তো বুঝাচ্ছে, তাই না? এ ভেরি শর্ট ভিজিট, এ ভেরি শর্ট ভিজিট, এটা হচ্ছে খুব কম সময়ে ভ্রমণ, খুব কম সময়ে ভ্রমণ করতেছেন, খুব কম সময়ে ভ্রমণ, খুব কম সময়ে, খুব কম সময়ে ভ্রমণ, যেটা বুঝতে পেরেছেন, এটা হচ্ছে আপনি এইভাবে একটু মনে রাখতে পারেন। আচ্ছা, আমরা এইখানে হচ্ছে এখন 13 নম্বরে দেখে ফেলবো। 13 নম্বর হচ্ছে আপনি বলতে পারেন যে এ গ্রিড গ্রেট, এ গ্রিট ডেল, আচ্ছা ডিল, আচ্ছা এ গ্রেট, এ গ্রেট ডিল, আচ্ছা ডিএল, ডিল, ডিল মানে হচ্ছে এই যে ব্যবসা করার জন্য যেটা মানে একটা ডিল করা হয় না, ওই ডিলটাই আর কি। এটাকে তাহলে এ গ্রেট ডিল বলতে পারি, এ গ্রেট ডিল। তাহলে এটা এ গ্রেট ডিল মানে কি, মানে একটা বড় ধরনের একটা ডিল করেছেন, মানে ব্যবসার একটা বড় ধরনের ডিল করলে তাহলে এখানে আপনি বলতে পারেন এটা খুব প্রচুর পরিমাণে, তাই না? এটা হচ্ছে আপনি বলতে পারেন কি প্রচুর পরিমাণে, প্রচুর পরিমাণে। প্রচুর পরিমাণে কি আপনি ইংলিশে কি বলবেন? প্রচুর পরিমাণে কি এ লট, এ লট মানে কি প্রচুর পরিমাণে। তাহলে আপনি বলবেন এ লট, এ লট মানে কি প্রচুর পরিমাণে, এটা একটু মাথায় রাখবেন। এ লট মানে হচ্ছে কি প্রচুর পরিমাণে, বুঝতে পেরেছেন? তাহলে আমাদের কিন্তু অলরেডি এখন 13টা আমরা শিখে ফেলেছি। আপনি বারবার পড়তে হবে এগুলা। আমি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ গুলো হচ্ছে আপনাকে লিখে দিচ্ছি। আপনি সব সময়, আপনাকে আমি গুরুত্বপূর্ণ গুলোই লিখে দিচ্ছি, আপনি এই গুরুত্বপূর্ণ গুলোই হচ্ছে প্র্যাকটিস করবেন সব সময়, এগুলাই হচ্ছে আপনাকে প্র্যাকটিস করতে হবে। এবং পরীক্ষায় এগুলো আসে, আসলে বারবার আসে, আমি এই জন্য হচ্ছে আপনাদের এইভাবে লিখে লিখেই পড়াচ্ছি মূলত। এখন আমি হচ্ছে 14 নাম্বারটা দেখি। আচ্ছা, আমি সাদা কালি দিয়ে লিখি, তাহলে মনে হয় ভালো হবে। দেখুন, আমি হচ্ছে 14 নাম্বারটা লিখবো এখন। এটা হচ্ছে আপনি লিখতে পারেন যে এ হার্ট, আচ্ছা আমি এটা লিখি, 14 নাম্বার হচ্ছে এ হার্ট, আপনি হার্ট নাট, এ হার্ট নাট টু ক্র্যাক, টু ক্র্যাক, এইগুলো হচ্ছে একটু মনে রাখা কঠিন, যথেষ্ট পরিমাণ বড়। যে এ হার্ড নাট টু ক্র্যাক, তার মানে কি এই যে হার্ড মানে হচ্ছে কঠিন, কঠিন মানে খুবই কঠিন, আবার নাট অর্থাৎ টু ক্র্যাক তার মানে একটা কঠিন সমস্যার মধ্যে আছেন, এটাকে আপনি বলবেন এ হার্ড নাট টু ক্র্যাক, তার মানে কি কঠিন সমস্যা। আচ্ছা, এটা 12 নাম্বার। আচ্ছা আচ্ছা, আমি তো 14 নাম্বার চিন্তা করতেছি, এটা 12 নাম্বার তাই না? তাহলে হচ্ছে আপনি এইখানে একটু মুছে দেই, মুছে আপনি এইখানে একটু মুছে আমি 12 নাম্বার লিখি। আচ্ছা আচ্ছা, এটা যদি 12 নাম্বার হয়, আমি তো দেখলাম যে এটা, আচ্ছা ওকে, এটা 12 নাম্বার। ওকে, দেখুন এ হার্ট নাট টু ক্র্যাক, এটা হচ্ছে এটা হচ্ছে খুবই কঠিন, মানে হার্ড দিয়ে বোঝাচ্ছে কি কঠিন একটা সমস্যা। তাহলে এই কঠিন সমস্যাটাকে আমরা বলবো কি এ ডিফিকাল্ট প্রবলেম, ডিফিকাল্ট, এ ডিফিকাল্ট প্রবলেম, এ ডিফিকাল্ট প্রবলেম, এটা হচ্ছে একটা কঠিন সমস্যা, এটাকে আমরা বললাম এ হার্ড নাট টু ক্র্যাক, এটা হচ্ছে কি একটা কঠিন সমস্যা। আচ্ছা, এখন হচ্ছে আমরা 13 নাম্বার পড়ব। 13 নাম্বার হচ্ছে
এ ম্যান অফ লেটার, মানে এটাকে আপনি একটু অনুমান করে বলেন তো, এটা আপনি পারবেন কিনা? এ ম্যান অফ লেটার, এ ম্যান অফ লেটার্স। এ ম্যান অফ লেটার মানে কি মূলত? এ ম্যান অফ লেটার মানে হচ্ছে যে পণ্ডিত লোক থাকে না, পণ্ডিত লোক, ওদেরকে বলা হয় এ ম্যান অফ লেটার্স। তাহলে পণ্ডিত লোক, এই পণ্ডিত লোককে আমরা কি বলবো? এ স্কলার্স বলবো, এ স্কলার। এই পণ্ডিত লোককে আমরা কি বলবো? এ স্কলার বলবো। তাহলে এটা হচ্ছে পণ্ডিত লোক, এটা হচ্ছে পণ্ডিত, পণ্ডিত লোক। আপনারা সাথে সাথে নোট করে ফেলেন, বুঝছেন? আপনারা সাথে সাথে নোট করে ফেলেন, তাহলে ক্লাসের নোটটা ক্লাসেই তৈরি হয়ে যাবে। এবং হচ্ছে এইটাই হচ্ছে আপনি পড়বেন, মানে আপনি আমার সাথে সাথে লিখে ফেলুন। আচ্ছা, আমরা 14 নাম্বার হচ্ছে এখন দেখি যেটা, এ ম্যান অফ স্ট্র। এ ম্যান অফ স্ট্র, আমি বারবার বলতেছি হচ্ছে এ এর গুরুত্বগুলো, এ এর গুলা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এ ম্যান অফ স্ট্র, এ ম্যান অফ স্ট্র অর্থ হচ্ছে কি? গুরুত্বহীন লোক, মানে একটা মানুষরে গুরুত্ব দিচ্ছে না, এরকম হইলেই এ ম্যান অফ স্ট্র বলা হচ্ছে। তাহলে গুরুত্বহীন লোককে আমরা কি বলবো? গুরুত্বহীন লোককে আমরা বলবো যে আনইম্পর্টেন্ট, আনইম্পর্টেন্ট, আনইম্পর্টেন্ট। তাহলে আমরা এটা পড়বো, এটা মূলত গুরুত্বহীন লোক, গুরুত্বহীন, গুরুত্বহীন লোকরে আমরা বলতেছি কি? আনইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে আমরা এইটুকু পড়ে ফেললাম। আচ্ছা, এ রেড র্যাক, এটাকে আমরা কি বলতে পারি? এ রেড, একটা লাল র্যাক, লাল র্যাক, এটা হচ্ছে মূলত লাল নিশানা, এটা জাস্ট লাল নিশানা, অর্থাৎ নিশানা। তাহলে লাল নিশানাকে আমরা বলতে পারি রেড ফ্ল্যাগ, অর্থাৎ ফ্ল্যাগ বলতে পারি। এটা হচ্ছে ফ্ল্যাগ, ফ্ল্যাগ মানে হচ্ছে পতাকা আসলে মূলত। তাহলে হচ্ছে লাল নিশানা। আচ্ছা, ফ্ল্যাগটা মনে হয় দেখা যাবে না। আচ্ছা, এটা দেখি, এই যেভাবে ফ্ল্যাগ, FLAG, ফ্ল্যাগ। আচ্ছা, এইটুকু হচ্ছে আমরা শিখে ফেললাম। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের এইটুকুতে কারো কোনো প্রবলেম আছে? এইটুকুতে আমাদের মনে হয় কারো কোনো প্রবলেম নাই। আমরা আরেকটা শিখেছিলাম আগের দিন, মনে আছে সবার? আমি গল্পটা বলেছিলাম, এসিলিস হিল, এসিলিস হিল মনে আছে? ওই যে এসিলিস হিল উইক পয়েন্ট, যেটা একটা রাজার পায়ে হচ্ছে তীর লাগলেই মারা যাবে, ওই গল্পটা থেকে মূলত এটা নেওয়া হয়েছে। তাহলে এটা হচ্ছে দুর্বল জায়গা, দুর্বল জায়গাকে কি বলা হয়? উইক পয়েন্ট বলা হয়, দুর্বল জায়গা। তাহলে দুর্বল জায়গা, এটাকে আপনি বলতে পারেন উইক পয়েন্ট। এটা দিয়ে আর কারো কোনো ঝামেলা নাই, আশা করি এটা পারবেন, তাই না? এখন হচ্ছে দেখুন, আমরা 17 নাম্বার দেখি। ক্লাস থেকে আবার চলে যায় না, বুঝছেন? কারণ হচ্ছে এইগুলো একটু বোরিং পড়াশোনা, কিন্তু পড়তে হবে, কিছু করার নাই। তো আমি তো চাইলে এইগুলা স্কিপ করে চলে যেতে পারতাম, কিন্তু আমি তো ওইটা করি নাই, তাই না? আমি হচ্ছে আমার কোর্সে কি ওইটা করতেছি না? আমি করতেছি না, কারণ কি? আমি চাচ্ছি আপনারা হচ্ছে এইগুলা মুখস্থ করেন। আসলে এইগুলো মুখস্থ করলে কাজে দিবে, আসলে পরীক্ষার যদি প্রিপারেশন নেওয়ার ইচ্ছা থাকে তাহলে কাজে দিবে। এগুলো হচ্ছে একটু মুখস্থ করেন। রিয়েল টেস্ট, রিয়েল টেস্ট মানে কি? অ্যাসিড টেস্ট, অ্যাসিড টেস্ট মানে হচ্ছে কি? বাস্তব পরীক্ষা। আমরা বলি না আমরা বাস্তব পরীক্ষা দিচ্ছি, এই যে চাকরির পড়াশোনাই হচ্ছে বাস্তব পরীক্ষা। দেখেন, এগুলো হচ্ছে আপনি ক্লাস 6-এ পড়তেন, 7-এ পড়তেন, 8-এ পড়তেন, 9-এ পড়তেন, 10-এ পড়তেন, এগুলো হচ্ছে স্কিপ করে করে চলে আসছেন, এগুলো পড়েন নাই, তাই না? তো না পড়ার কারণে কি হচ্ছে? এখন বারবার পড়তে হচ্ছে, এখন বারবার পড়তে হচ্ছে। আপনি যদি ক্লাস 9-10 এটা ভালো করে পড়ে ফেলতেন তাহলে কিন্তু এখন আর পড়তে হতো না। এটাই আসলে মূলত রিয়েল টেস্ট, যে অ্যাসিড টেস্ট বা রিয়েল টেস্ট। আচ্ছা, তাহলে আমরা এইটুকু হচ্ছে মোটামুটি কভার করে ফেললাম। এইটুকুতে আর কারো কোনো ঝামেলা নাই, আশা করি। হ্যাঁ, আচ্ছা, দেখুন আমাদের কত নাম্বার শেষ হয়েছিল? আমরা যদি প্রিভিয়াস ইয়ারতে যাই, 17 নাম্বার শেষ হয়েছিল। আচ্ছা, তাহলে দেখি এখন হচ্ছে আমরা 18 নাম্বারে দেখব, অ্যাক্রস, অ্যাক্রস দ্য বোর্ড। অ্যাক্রস দ্য বোর্ড, এটা দিয়ে আসলে কি বোঝায়? অ্যাক্রস দ্য বোর্ড হচ্ছে সবার জন্য সমানভাবে প্রযোজ্য, মানে অ্যাক্রস দ্য বোর্ড। অ্যাক্রস দ্য বোর্ড এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটু 3 স্টার দিয়ে রাখুন এটার উপরে। হ্যাঁ, এটার উপরে 3 স্টার দিয়ে রাখুন। অ্যাক্রস দ্য বোর্ড এটা হচ্ছে সবার জন্য কি? উন্মুক্ত, সবার জন্য উন্মুক্ত। তাহলে আপনি এটাকে একটু ইংলিশে লিখবেন এভাবে, অ্যাপ্লাইং, অ্যাপ্লাইং টু অল, অ্যাপ্লাইং টু অল, অ্যাপ্লাইং টু অল। এটা হচ্ছে কি? সবার জন্য উন্মুক্ত, সবার জন্য
মানে সমানভাবে প্রযোজ্য বা উন্মুক্ত যেটাই বলতে পারেন, একটা বললেই হবে। তো সবার জন্য সমানভাবে প্রযোজ্য, সমানভাবে প্রযোজ্য, সমানভাবে প্রযোজ্য, এটাই প্রযোজ্য। আপনার হচ্ছে ইংলিশটা মনে রাখা লাগবে, অ্যাপ্লাইং টু অল। অ্যাপ্লাইং টু অল হচ্ছে সবার জন্য সমানভাবে প্রযোজ্য, যেটা হচ্ছে অ্যাক্রস দ্য বোর্ড। অ্যাক্রস দ্য বোর্ড এটা একটু গুরুত্বপূর্ণ আছে, এটা একটু মনে রাখবেন, এটা কিন্তু পরীক্ষায় আসার মতন। অ্যাক্রস দ্য বোর্ড মানে কি? অ্যাপ্লাইং টু অল, যেটা সবার জন্য সমানভাবে কি প্রযোজ্য, সবার জন্য সমানভাবে প্রযোজ্য। আপনি খাতায় লিখেন অথবা কমেন্ট করে ফেলেন, তাহলে হয়তো মনে থাকবে। খাতায় লিখেন অথবা কমেন্ট করে ফেলেন। আচ্ছা, আমরা এখন হচ্ছে 19 নাম্বারটা দেখি। 19 নাম্বার, অল একক। অল একক, এই অল একক দিয়ে আসলে মূলত কি বোঝাচ্ছে? অনেকেই খুব ইন্টারেস্টেড থাকেন না, মানে খুবই অতি উৎসাহী থাকে, ইন্টারেস্টেড এরকম, মানে উত্তেজিত অবস্থায়, মানে খুবই আগ্রহী। আগ্রহীকে আমরা বলতে পারি ইন্টারেস্টেড। তাহলে অল একক হচ্ছে মূলত ইন্টারেস্টেড। ইন্টারেস্টেড, 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 এটাই হচ্ছে মানে কি খুবই আগ্রহী। আগ্রহী লিখে রাখতে পারেন, এটা আগ্রহী বা উত্তেজিত, আগ্রহী, আগ্রহী, এটাই হচ্ছে কি অল একক। অল একক মানে কি আগ্রহী বা এটা। আচ্ছা, তাহলে আমরা এখন 20 নাম্বার পড়ে ফেলবো। 20 নাম্বার হচ্ছে, এটা আমরা সবাই জানি, হ্যাঁ, অল এট ওয়ান্স। অল এট ওয়ান্স আমরা সবাই পড়েছি না এটা? অল এট ওয়ান্স আপাতত এটা তো সবাই পড়ি। অল এট ওয়ান্স একদম শুরুর দিকেই থাকতো, তো তো এটা আমরা সবাই পড়েছি আশা করি। অল এট ওয়ান্স এটা কি সাডেনলি, মানে হঠাৎ করে যেটা হয়ে যায় সেটাকেই বলা হয় কি সাডেনলি। সাডেনলি, সাডেনলি মানে কি হঠাৎ করে, হঠাৎ করে, হঠাৎ করে। আমি বেশি দিব না, আমি হচ্ছে টোটাল আপনাদেরকে 200-র মতন দিব। 200 200 200 জাস্ট পড়তে পারলেই হবে। আপনারা দেখবেন বইয়ে প্রায় হচ্ছে 1000-এর মতন আছে, আমি 1000 থেকে আপনাদেরকে কমিয়ে মাত্র 200 দিচ্ছি। 200 যদি আপনি মুখস্থ করে ফেলতে পারেন তাহলেই কিন্তু হয়ে যাবে। একটু কষ্ট করে ভাই বোনেরা, একটু কষ্ট করে হচ্ছে আপনারা এগুলো একটু মুখস্থ করার চেষ্টা করেন। যারা লাইভ ক্লাস করতেছেন এরা হচ্ছে অন্তত মুখস্থ করে ফেলার চেষ্টা করেন। আমি তো বেশি করে দিচ্ছি না, তাই না? আমি যদি অসুস্থ থাকার পরে আপনাদের ক্লাস নিতে পারি, আপনারা আশা করি একটু 1 ঘন্টা সময়, 1 ঘন্টা সময় পড়বেন, জাস্ট 1 ঘন্টা সময় পড়লেই হচ্ছে আমার মনে হয় যে আপনারা পারবেন এটা। হ্যাঁ, অল বাট, অল বাট, অল বাট অর্থ কি? অল বাট, অল বাট অর্থ কি প্রায়, যেটা অলমোস্ট আমরা বলি, হ্যাঁ, অলমোস্ট বা নিয়ারলি, কাছাকাছি, এটা আমরা কালকে পড়েছি তাই না? অলমোস্ট, যেটা অর্থ হচ্ছে কি প্রায়। আচ্ছা, এটা আমরা পড়ে ফেলেছি। তাহলে 22 আমি হচ্ছে জাস্ট 200-র মতন দিব আপনাকে, হ্যাঁ, 200, জাস্ট আপনি 200 মুখস্থ করলেই হবে। এটা হচ্ছে আর্ট, এন্ড না কিন্তু। আচ্ছা, অনেকেই এন্ড মনে করতে পারে, আমি আবার একটু লিখে দিই, আর্ট, আর্ট এন্ড পার্ট, আর্ট এন্ড পার্ট, এটা কি হবে? আর্ট এন্ড পার্ট, আর্ট এন্ড পার্ট, এটা হচ্ছে মূলত ভালো সম্পর্ক। ভালো সম্পর্কে বলা হচ্ছে ক্লোজ রিলেশন, ক্লোজ রিলেশন। এখন হচ্ছে আপনার হচ্ছে যারা বন্ধু বান্ধব রয়েছে তাদেরকে আপনি বলতে পারেন আর্ট এন্ড পার্ট। তারা, তাদের সাথে কি আপনার কি খুবই ক্লোজ রিলেশন। ক্লোজ রিলেশন হলেই সেটাকে আপনি কি বলবেন? আর্ট এন্ড পার্ট বলবেন, ক্লোজ রিলেশন। তাহলে এটাই হচ্ছে মূলত কি আর্ট এন্ড পার্ট। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ক্লোজ রিলেশন। আচ্ছা, খুবই খুবই হচ্ছে ইউজ করি আমরা প্রায়, গুরুত্বপূর্ণ এটা বলতেছি না, খুবই ইউজ করি অ্যাজ ওয়েল এস। অ্যাজ ওয়েল এস এটা আমরা কথা বলার সময় অনেকেই ইউজ করি, বিশেষ করে আমি যখন আইএলটিএস প্রিপারেশন নিয়েছিলাম তখন হচ্ছে এটা অনেক বেশি ইউজ করা হয়। ব্রিটিশরা এটা বেশি ইউজ করে, অ্যাজ ওয়েল এস। তাহলে মূলত এই অ্যাজ ওয়েল এসটা আসলে কি? মূলত অ্যাজ ওয়েল এস হচ্ছে এবং, আমরা এবং কথাটা ব্যবহার করি না, এবং এর জায়গায় মূলত এই অ্যাজ ওয়েল এস ব্যবহার করা হয়। আমরা কি ব্যবহার করি? এন্ড, কিন্তু ব্রিটিশরা কি ব্যবহার করে? অ্যাজ ওয়েল এস। এটা হচ্ছে কনভারসেশনে বেশি ব্যবহার করা হয়, ব্রিটিশ কনভারসেশনে। তো অ্যাজ ওয়েল এস সেটা হচ্ছে এবং বা এন্ড। আমরা এটা নর্মালি বলি অ্যাজ ওয়েল এস, অ্যাজ ওয়েল এস মানে এটার পরে এবং, এটার পরে এবং, তখন ওই জায়গাটাতেই অ্যাজ ওয়েল এস ব্যবহার করব। আচ্ছা, তাহলে আমরা এইখানে মোটামুটি অনেকগুলো পড়ে ফেলেছি। তাহলে এইখানে হচ্ছে আমি আরেকটু নিচের দিকে কি জায়গা পাবো? হ্যাঁ, আছে, জায়গা আছে। আমি যদি আরেকটু লিখি এখানে 24, দেখুন আমি আরেকটা লিখতেছি এট,
অল কস্ট, এট অল কস্ট মানে এট অল কস্ট। তাহলে আমরা বলি না যে যে কোনো উপায়ে আমার দরকার, এট এনি কস্ট, এই কথাটা আমরা মনে হয় অনেক সময় ব্যবহার করি, এট এনি কস্ট। ঠিক, হ্যাঁ আজকে হচ্ছে 50টার মতন শেষ করব, আজকে 50টা, ওকে আজকে হচ্ছে 50টার মতন শেষ করব। আহ তো আমাদের হয়তো কয়টা, 24টা হয়ে গেছে। আমাদের আজকে টার্গেট হচ্ছে 50টা শেষ করা, যে কোনো মূল্য হোক 50টা আমরা শেষ করব। হ্যাঁ, 1 ঘন্টার ভিতরেই শেষ হয়ে যাবে। এট অল কস্ট, এট অল কস্ট আমাদের এই ক্লাসগুলো একটু বেশি হবে, মুখস্থ বিদ্যার ক্লাসগুলো একটু বেশি হবে, গ্রামারের ক্লাসগুলো একটু কম হবে। এর কারণ হচ্ছে গ্রামারের ক্লাসগুলো একদম ইজি, মানে গ্রামারের জিনিসগুলো আমি যদি দেখাই দিই আপনি দেখবেন এমনিতে নিজে নিজেই পারতেছেন। যেমন বয়েস থেকে আমাকে বেশি দেখাইতে হবে না, নেরেশন আমাকে বেশি দেখাইতে হবে না, আমাকে হচ্ছে আর টেন্সের গঠন আমি একদিন লিখে দিলে আপনি এটা পারবেন, মুখস্থ করে ফেলতে পারবেন, ওটা বেশি একটা মানে কঠিন মনে হবে না। বাকি যে গ্রামারের পার্টগুলো রয়েছে, রাইট ফ্রম অফ বার্ব, এটা একটু মুখস্থ করতে হবে। তারপরে হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন সেন্টেন্স, এটাও আপনাকে আমি কিছু নিয়ম দেখাই দিলে ওইখান থেকে পারবেন। তো ওই ক্লাসগুলো আমরা একটু পরে নিব, কারণ হচ্ছে কি এই ক্লাসগুলো আমাদের আগে নিচ্ছি কেন, আমি আগে নেওয়ার কারণ হচ্ছে এটা তো একদিনে মুখস্থ করা সম্ভব না, তাই না? আপনি 50টা ধরেন মুখস্থ করছেন আজকে, আপনার কি 50টা মুখস্থ থাকবে? থাকবে না। আপনি 2 দিন পরেই কি হবে, এই 50টার ভিতরে 5টা পারবেন না বা 10টা পারবেন না, তাহলে 10টা ধরলাম। ও আপনাকে কি করতে হবে, বারবার রিভিশন দিতে হবে। এখন কোনগুলা পড়বেন, কোনগুলা রিভিশন দিবেন, পরীক্ষার যদি এখনো 5 মাস থাকে, 5 মাসের উপরে থাকার কথা, যদি 5 মান্থ থাকে, তাহলে এই 5 মান্থই হচ্ছে আপনাকে এইগুলা বারবার একটু দেখতে হবে, 1 সপ্তাহ পর পর কি করতে হবে, একটু রিভিশন দিতে হবে। এই জন্য মূলত আসলে এগুলো আগে পড়ানো, মুখস্থগুলো আমরা আগে পড়বো যাতে করে আমরা বারবার রিভিশন দিতে পারি। হ্যাঁ, মুখস্থের বিষয়গুলো আমরা আগে পড়বো, বুঝার বিষয়গুলো আমরা পরে পড়বো, ওইটা নিয়ে কোনো ঝামেলা নাই। আচ্ছা, তাহলে এট অল কোস্ট, যে কোনো উপায়ে, যে কোনো উপায়ে আমরা বলি না সেটাকেই এট এনি রেট, এটাও একটা বলতে পারি, এট এনি রেট, এট এনি রেট যেটা হচ্ছে যে কোনো উপায়ে, এটাকে আপনি লিখে রাখুন, যে কোনো উপায়ে, যে কোনো উপায়ে, এটাই হচ্ছে মূলত আমাদের এইখান থেকে। আচ্ছা, তাহলে এখন আমরা আরেকটা পড়ব, যেমন আরেকটা হচ্ছে, এটা আমরা আমাদের বাস্তব লাইফের সাথে অনেকটা যায়, সেটা যদি আমরা বলি 25 নাম্বার, এটা তাই না? 25। আচ্ছা, 25 নাম্বার হচ্ছে এট অল হ্যাজার্ডস, এট অল হ্যাজার্ডস, এট অল হ্যাজার্ডস। তাহলে এই যে এট অল হ্যাজার্ডস, আচ্ছা আমি আবার একটু সুন্দর করে লিখি, এটা হচ্ছে 25 নাম্বার, যদি লিখি এট অল হ্যাজার্ডস, এটা কি আসলে মূলত এট অল হ্যাজার্ডস, এটা কি মানে ওই যে আমি বলি না যে শত বাধা বিপত্তি পের হয়েও আমি তোমাকে, মানে পার হয়েও আমি তোমাকে বিয়ে করব, বা তোমাকে কথা দিলাম বিয়ে করব, এরকম কথা বলি না, এটাই হচ্ছে সেটা এট অল হ্যাজার্ডস, মানে শত বাধা বিপত্তি যাই থাকুক, মানে শত বাধা বিপত্তি পার হয়েও আমি এই কাজটা করব। যেমন যত বাধাই আসুক আমি চাকরি নিবই, যত বাধাই আসুক আমি বিয়ে করবই তোমাকে, এরকম কথা অনেক সময় বলি, তখন এই প্রবাদটা ব্যবহার করা হয়, এট অল হ্যাজার্ডস, মানে যে কোনো বাধা বিপত্তি থাকুক সেটা আপনি কি করবেন, পার করবেন, এটাই মূলত। তাহলে এটা হচ্ছে মূলত ফেস করবেন, খুবই ফেস করবেন, কি ফেস করবেন, ফেস করবেন হচ্ছে অল ডিফিকাল্টি, অল ডিফিকাল্টি, ফেস অল ডিফিকাল্টি, তার মানে খুব কঠিন কিছু সেটা কি করবেন, ফেস করবেন, অল ডিফিকাল্টি টিস বলতে পারে, অল ডিফিকাল্টিস মানে খুবই কঠিন প্রবলেম ফেস করব। তাহলে শত বাধা বিপত্তি সত্ত্বেও, মানে এইটাই হচ্ছে মূলত এটার অর্থ। আমি অর্থটা একটু লিখি, শত বাধা বিপত্তি সত্ত্বেও, শত বাধা বিপত্তি সত্ত্বেও, এইটাই হচ্ছে মূলত অল, এট অল হ্যাজার্ডস, এট অল হ্যাজার্ডস, এটা হচ্ছে শত বাধা বিপত্তি সত্ত্বেও। আচ্ছা, 26-এ আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, আমাদের এ পড়তেই অনেকটা সময় লেগে গেল, এ আমরা মূলত 30টার মতন পড়বো। এ বথ এন্ডস,
আচ্ছা, এটা তেমন দরকার নাই, এটা এটা আমরা বাদ দিই, বেশি আননেসেসারি গুলো আমাদের পড়ারই দরকার নাই। আমরা হচ্ছে অ্যাট হোম পড়বো, অ্যাট হোম, অ্যাট হোম। অ্যাট হোম অর্থ হচ্ছে দক্ষ, যেটাকে স্কিলড বলা হয়, স্কিলড, যেটা হচ্ছে দক্ষ। অ্যাট হোম, অ্যাট হোম দক্ষ, এটা মনে রাখবেন। হ্যাঁ, এটা অর্থ হচ্ছে কি দক্ষ, এটা কিন্তু গুরুত্বপূর্ণ আছে, এটা 3 স্টার দিয়ে রাখুন। অ্যাট হোম আপনাদের পরীক্ষার জন্য এটা গুরুত্বপূর্ণ। অ্যাট হোম, অ্যাট হোম দেখবেন আপনি, আমি যেগুলো পড়াইলাম না এগুলো দেখবেন বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে, বিভিন্ন চাকরির পরীক্ষায়। এই যে অ্যাট লাস্ট, এটাও গুরুত্বপূর্ণ, এটাও 3 স্টার দিয়ে রাখুন। অ্যাট লাস্ট এটাও গুরুত্বপূর্ণ, এটাকে আপনি 3 স্টার দিন। অ্যাট লাস্ট, অ্যাট লাস্ট অর্থ হচ্ছে কি অবশেষে বা পরিণামে, পরিণামে। ইন দা, ইন দা লং রান, ইন দা লং রান, এটা হচ্ছে পরিণামে, যেটা হচ্ছে অ্যাট লাস্ট। অ্যাট লাস্ট হচ্ছে অবশেষে বা পরিণামে। ইন দা লং রান, ইন দা, ইন দা লং রান, যেটা হচ্ছে কি অবশেষে, অবশেষে। আপনি একটু মনে রাখেন এটা কি অবশেষে, অবশেষে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আসলে মুখস্থ করতে হবে। অ্যাট লাস্ট, ইন দা লং রান, যেটা হচ্ছে কি অবশেষে। এটা এটা গুরুত্বপূর্ণ, এটা এই দুইটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই দুইটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা হচ্ছে অনেকগুলাই হচ্ছে পড়ে ফেললাম, আমরা আর বেশি পড়বো না, জাস্ট আর এইখান থেকে এ থেকে মূলত 3টা পড়বো। এট র্যান্ডম, এট র্যান্ডম, আমরা এ থেকে মূলত 30টা পড়বো। এ, এট র্যান্ডম, এট র্যান্ডম। এট র্যান্ডম মানে হচ্ছে কি বেপরোয়া ভাবে চলাফেরা করে, এলোমেলো যেটা। হ্যাঁ, বেপরোয়া ভাবে। তাহলে উইদাউট এনি এইম, মানে কারো যদি কোনো এইম না থাকে তাহলে ওইটাকেই বলা হয় কি এ র্যান্ডম, উইদাউট এনি এম, উইদাউট এনি এম, এটাই হচ্ছে মূলত কি অ্যাট র্যান্ডম, অ্যাট র্যান্ডম। আচ্ছা, তাহলে আমরা যদি আরেকটু হচ্ছে লিখি, তাহলে হচ্ছে এখন আমরা 29 নাম্বারটা লিখব। 29 হচ্ছে যেটা আমরা লিখব অ্যাট স্টেক, 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 অ্যাট স্টেক, এটা হচ্ছে ইন ডেঞ্জার, ইন ডেঞ্জার। অ্যাট স্টেক মানে কি ইন ডেঞ্জার, ইন ডেঞ্জার মানে কি অ্যাট স্টেক, ইন ডেঞ্জার মানে খুবই হচ্ছে বিপদ, বিপন্ন, মানে খুবই বিপদ আইসা পড়তেছে এমন কিছু হইলেই ইন ডেঞ্জার বলি। আচ্ছা, 30 নাম্বার হচ্ছে আমরা পড়ব অ্যাট স্টোন, অ্যাট স্টোনস থ্রো, মানে আমরা একটা পাথর কি করতেছি নিক্ষেপ করে ফেলতেছি, কাছাকাছি একটা জায়গায় তো নিক্ষেপ করব, তাহলে এটাই হচ্ছে নিকটে। তাহলে এটাকে আমরা বলবো এট এ শর্ট, এট এ শর্ট ডিস্টেন্স, এট এ শর্ট ডিস্টেন্স, এটাই হচ্ছে কি নিকটে বা কাছাকাছি এরকম কিছু থাকলে সেটাকে আমরা বলি কি এটা। তাহলে আমরা এই 30টা পড়বো মূলত এ থেকে, এই 30টা ইনশাল্লাহ, এই 30টা যদি কেউ পড়ে ফেলতে পারে এ থেকে, তাহলে এর পার্টটা শেষ, এ রিলেটেড যেগুলো ছিল ওইগুলা শেষ হয়ে যাবে, মানে এ থেকে আমাদের কমন পড়ে যাবে। আচ্ছা, এ থেকে এর গুলা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। এখন আমরা বি পড়া শুরু করব, অর্থাৎ এ এর এই 30টা শেষ, এখন আমরা পড়া শুরু করব বি এর গুলা। আপনি যদি প্রিভিয়াস এর প্রশ্নগুলা দেখেন, দেখবেন এইগুলাই মূলত, এইগুলাই হচ্ছে আপনার প্রিভিয়াস এর প্রশ্নে আছে। আপনি যত জায়গায় প্রশ্ন খুঁজবেন ঘুরে ফিরে দেখবেন এগুলাই আছে। হ্যাঁ, এগুলাই মূলত আছে, আপনি যত জায়গায় প্রশ্ন দেখবেন এগুলাই আছে, আপনার প্রিভিয়াস এর প্রশ্ন সলভ করলেই হবে মূলত। তাহলে এখন হচ্ছে আমরা বি এর গুলা দেখবো, বি, বি রিলেটেড যেগুলো আছে সেগুলা দেখবো এখন। বি এর জন্য যেগুলা, বুঝতে পেরেছেন সবাই? হচ্ছে দেখুন এগুলো হচ্ছে একটু বোরিং পড়াশোনা, বাট আপনাকে পড়তে হবে, কিছু করার নাই তো, বোরিং হইলেও তো আপনাকে পড়তে হবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা বি শুরু করব। বি শুরু করার জন্য আমি আরেকটা পেজ নিচ্ছি। ওকে, আচ্ছা, এখন আমরা বি এর গুলা দেখব, মানে টোটালি আমরা বি কভার করব এখন। বি এর আমরা 31 নাম্বার দেখতে চাচ্ছি, তাই না? 31 নাম্বার, 31 নাম্বার হচ্ছে ব্যাট, সাদা কালি নেই, তাহলে হচ্ছে একটু ভালো হবে। ওকে, আমরা হচ্ছে ব্যাড ব্লাড। আচ্ছা বলুন তো, এই ব্যাড ব্লাড অর্থ হবে কি? দেখুন, এই ব্যাড অর্থ খারাপ, আমরা বলেছিলাম এই যে ব্যাড অর্থ বিছানা, এই যে বিডি ব্যাড, ই দিয়ে মনে রাখি এখানে শুয়ে থাকা যায়, এটা বিছানা। আর এই যে ব্যাড, তাহলে এই ব্যাড অর্থ কি খারাপ, এই ব্যাড অর্থ খারাপ, আমরা এটা জানি তাই না, এই ব্যাড অর্থ খারাপ। তাহলে দেখুন এই ব্যাড ব্লাড মানে এমন একটা রক্ত যেটা খুবই খারাপ, তাহলে এটা অবশ্যই শত্রু আপনার, তাহলে আমরা এটাকে বলতে পারি কি শত্রুতা। এটা শত্রুতা হইলে মূলত এটার ইংলিশটা আমরা কি লিখবো? ইংলিশটা হচ্ছে
এনিমোস্টি অর্থ হচ্ছে কি শত্রুতা। এনিমোসিটি আপনি এটাই পাবেন, বা এটাকে আসলে উচ্চারণ হচ্ছে এনিমোস্টি। আপনি এটা হচ্ছে এইভাবে লিখবেন, এনিমোসিটি। অনেকে এটা উচ্চারণ করতে পারে, কিন্তু এটা এনিমোস্টি। এনিমোস্টি মানে মূলত কি এনিমি মানে কি সেই শত্রুতা, এনিমিটি বলতে পারি। এই দুইটার অর্থই মূলত হচ্ছে শত্রুতা। আপনি যদি এই দুইটার অর্থ না জানে থাকেন তাহলে আজকে শিখে নেন একটু। এনিমোসিটি আর হচ্ছে এনিমিটি। আসলে এটা এনিমোস্টি বলে আর এটা এনিমিটি বলে বা এনিমি বলে। এনিমিও মূলত কি শত্রুতা। তাহলে আপনি এটা একটু মনে রাখবেন। ব্যাড ব্লাড এটা গুরুত্বপূর্ণ, এটাকে আপনি 3 স্টার দেন। ব্যাড ব্লাড সেটা হচ্ছে কি শত্রুতা। ব্যাড ব্লাড সেটা হচ্ছে কি শত্রুতা। আচ্ছা, এখন হচ্ছে আমরা হচ্ছে আরেকটা যদি বলি যে আরেকটা হচ্ছে কি পড়া যেতে পারে। আচ্ছা, আমরা আরেকটা হচ্ছে এখানে মনে রাখতে পারেন ব্যাগ এন্ড ব্যাগার্স। এটা আমরা পড়েছি তাই না, ভিক্ষুক যেটাকে বলি মূলত কিছুই নাই এরকম আর কি, মানে কিছুই নাই, অর্থাৎ ব্যাগ এন্ড ব্যাগার্স বা ব্যাগেজ। ব্যাগ এন্ড ব্যাগেজও বলতে পারি, ব্যাগার্সও বলতে পারি, মানে এখানে জি আর এসও থাকতে পারে, ব্যাগেজও থাকতে পারে। এটা হচ্ছে আসলে কিছুই নাই এরকম, মানে নাথিং, মানে কিছুই নাই আর কি, কিচ্ছু ছাড়া বসবাস করতেছে এরকম। আর নাথিং বিহাইন্ড লিভিং বা লিভিং ইন নাথিং বিহাইন্ড, এটাই বলতে পারি। এটাকে আপনি এইভাবে লিখতে পারেন যে সে বাস করতেছে কিছুই নাই, মানে একদম ভিক্ষুক, তল্পিতল্পা ছাড়া বাস করতেছে, এটাকেই বলতে পারি লিভিং লিভিং নাথিং বিহাইন্ড। এটার আরেকটু বাংলা লিখে রাখতে পারেন তল্পি তল্পা সহ, মানে ভিক্ষুক আর কি, তল্পি তল্পা সহ কিছুই নাই এরকম আর কি। এটা একটু মাথায় রাখতে পারেন। এইখানে হচ্ছে আমরা যেগুলা পড়বো এগুলা হচ্ছে মোটামুটি গুরুত্বপূর্ণ, এইখান থেকে অনেকটাই আসে। আপনি এ বি সি ডি এই 4টা যদি ভালো করতে পড়তে পারেন তাহলে 1 নাম্বার আশা করা যায়। আচ্ছা, এখন 33-তে আমরা যেটা পড়বো, আমরা 33 পড়বো যে এটা আমরা হচ্ছে 33 আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বিয়ার মার্কেট। আমরা বাল মার্কেট পড়েছিলাম না, ওই জায়গাটাই মূলত বিয়ার মার্কেট বাল মার্কেট একই জিনিস। তাহলে বাল মার্কেট হচ্ছে মূলত কি মন্দা বাজার বা এরকম কিছু একটা, তাই না, আমরা পড়েছিলাম। সেটাকেই বলতে পারি বিয়ারিশ। এটাই হচ্ছে মূলত কি মন্দা বাজার। আচ্ছা, আমার এইখানে একটু ওভাররাইট হয়ে গেছে, বিয়ারিশ সেটা হচ্ছে কি মন্দা বাজার, এটা একটু দেখে নেবেন মন্দা বাজার। আচ্ছা, 34-এ আমরা যেটা দেখব সেটা হচ্ছে ওই যে আমরা একটা পড়েছিলাম না যে ব্যাড অফ রোজেস, যেটা আমরা ব্যাড অফ রোজেস পড়েছিলাম। ব্যাড অফ রোজেস মানে ফুল সজ্জা। এই যে ব্যাড অফ রোজেস আমরা কালকে এটা পড়েছি তাই না, রোজেস এটার অর্থ কি ফুল সজ্জা, মানে খুবই আরামদায়ক অবস্থায় আছে, সেটাকে কমফোর্টেবল বলতে পারি, কমফোর্টেবল, যেটা হচ্ছে পুষ্প সজ্জা বলা যায় অনেক সময়, পুষ্প সজ্জা সেটাই হচ্ছে মূলত কি এটা। আপনারা কি বোরিং হয়ে গেছেন? 1 ঘন্টা ধরে আসলে এগুলা পড়াশোনা করা খুবই কঠিন কাজ, কিন্তু বাট আপনি যদি আমার ক্লাসে একটু মনোযোগ দেন দেখবেন আপনার পরীক্ষার হলে এগুলা অনেকটা কমন পড়ে গেছে। কমন পড়ে গেলে আপনি যদি নাও পড়েন তখন মনে হবে এটাই তো এটা হওয়ার কথা, এটাই মনে হয় দেখেছিলাম মেহেদী ভাই তো মনে হয় এটাই পড়েছিল, এইরকম মানে তখন কনফিউজড জায়গা থেকেও আপনি অনুমান করে হলেও দাগাই ফেলতে পারবেন। এই তো বিলো দা বেল্ট, এটা কি হবে, এটা হচ্ছে অন্যায় ভাবে, বিলো দা বেল্ট মানে এটা হচ্ছে অন্যায় ভাবে বিলো দা বেল্ট। আচ্ছা, বেল্ট লেখাটা একটু ঠিক করে দিই, বিলো দা বেল্ট, এই বিলো দা বেল্ট হচ্ছে অন্যায়ভাবে বিলো দা বেল্ট। তাহলে অন্যায়ভাবে মানে কি আনলফুল্লি, যেটাকে অন্যায়ভাবে বলতে পারে আনলফুল্লি, এটাই মূলত কি অন্যায়ভাবে, এটাই হচ্ছে কি অন্যায়ভাবে, অন্যায়ভাবে। এটা একটু মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা,
বিজ্ঞান, বিজ্ঞান যদি আমরা পড়ি সেটা কি হবে একটু দেখি। 36, আমরা আজকে 50টা পড়বো, হ্যাঁ। 36, তাহলে হচ্ছে বিজ্ঞান, বিজ্ঞান, বিজ্ঞান কি হবে? বিজ্ঞান, এটা এ না, এটা ইউ, এ লিখে ফেলেছি, ইউ, বিজ্ঞান, বিজ্ঞান মানে এ লিডিং ম্যান, লিডিং ম্যান, এটাকেই আমরা কি বলবো? বিজ্ঞান বলবো। এ লিডিং ম্যান, এটাই হচ্ছে বিজ্ঞান। এ লিডিং ম্যান, এটাই হচ্ছে বিজ্ঞান। এ লিডিং ম্যান, এটাকেই আমরা কি বলবো? বিজ্ঞান বলবো। তাহলে এ লিডিং ম্যান মানে কি? নেতৃত্ব স্থানীয় যে লোকটা থাকবে, অর্থাৎ নেতা, নেতাকেই আমরা বলবো এ বিজ্ঞান বা লিডিং ম্যান। ওকে, আচ্ছা, তাহলে আমার আগেরটা কত পর্যন্ত শেষ হইলো? 36 পর্যন্ত শেষ হয়েছে। এখন আমরা কত দেখবো? 37 নাম্বার দেখবো। আচ্ছা, ওকে, এই যে এটা বিল অফ ফেয়ার, বিল অফ ফেয়ার, বিল অফ ফেয়ার মানে কি? ওই যে আমরা এটা কালকে পড়েছিলাম, বিল অফ ফেয়ার মনে আছে আপনার? বিল অফ ফেয়ার, এটা একটু ইম্পর্টেন্ট দিয়ে রাখেন। বিল অফ ফেয়ার, এটা আসার মতন। বিল অফ ফেয়ার ওই যে আমরা একটা লিস্ট দেই না রেস্টুরেন্টে গেলে, মানে একটা লিস্ট বের করে না যে খাদ্য তালিকা, খাদ্য, ওইটাই মূলত এ লিস্ট, এ লিস্ট অফ ডিশেস, মানে যে খাবারগুলো আছে হোটেলে ওইগুলা দেখানোই হচ্ছে মূলত এটা কি, ওইটাই এ লিস্ট অফ ডিশেস, এটাই মূলত সেটা। আচ্ছা, তারপর আমরা বার্ডস আই পড়েছি, বার্ডস আই, হ্যাঁ, এটা আমরা কালকেও পড়েছি, বার্ডস আই ভিউ, বার্ডস আই ভিউ, এটা আমরা কালকে পড়েছি তাই না? বার্ডস আই ভিউ, ভিউ, বার্ডস আই ভিউ মানে কি হবে আপনি বললেন তো? ওই যে পাখির চোখে দেখবেন, পাখির চোখ ছোট ছোট, তাহলে হচ্ছে একটা মোটামুটি ধারণা হবে, তেমন বেশি একটা ধারণা হবে না, সেটাই হচ্ছে কি এ রাফ আইডিয়া, এ রাফ আইডিয়া, এটাই হচ্ছে মূলত কি বার্ডস আই বা মোটামুটি ধারণা, সেটাকেই আমরা কি বলতে পারি? মোটামুটি ধারণা, মোটামুটি ধারণা, এ বার্ডস আই, সেটা হচ্ছে মূলত কি মোটামুটি ধারণা। আচ্ছা, আমরা আরেকটা পড়েছিলাম ব্ল্যাক এন্ড হোয়াইট, এটা একদম ছোট ভালাই পড়েছি মনে হয়, একদম সবাই এটা জানি, এটা সবাই জানি। ব্ল্যাক এন্ড হোয়াইট, একটু সবাই কমেন্ট করেন তো ব্ল্যাক এন্ড হোয়াইট কি হবে? ব্ল্যাক এন্ড হোয়াইট, ব্ল্যাক এন্ড হোয়াইট, ব্ল্যাক এন্ড হোয়াইট, ব্ল্যাক এন্ড হোয়াইট হবে কি? মানে লিখিতভাবে, লিখিতভাবে যেটা থাকবে সেটাকেই বলা হয় কি ব্ল্যাক এন্ড হোয়াইট। ইন রাইটিং, যেটা লিখিতভাবে থাকবে সেটাই হবে কি ব্ল্যাক এন্ড হোয়াইট ইন রাইটিং। আচ্ছা, ব্ল্যাক শিপ, এটা তো সবাই জানি তাই না? কুলাঙ্গার, ব্ল্যাক শিপ, এটা আমরা সবাই জানি। কুলাঙ্গার মানে ব্যাড নেচার বা পার্সন অফ ব্যাড নেচার, তাহলে পার্সন অফ ব্যাড নেচার, পার্সন অফ ব্যাড নেচার, এটা। আচ্ছা, তাহলে আমাদের এইখানে এটা শেষ হয়ে গেল। আমরা আরেকটা পেজে চলে যাই, আমরা আজকে আর 10টা পড়বো এবং এই 10টা পড়লেই আমাদের বি শেষ হয়ে যাবে। তাহলে আমাদের এ বি শেষ হয়ে গেলে আমাদের পরের গুলা কিন্তু অনেকটা সহজ হবে, হ্যাঁ, পরের গুলো অনেকটা সহজ হবে। আচ্ছা, আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে ব্লু বার্ড, এটা 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 হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আগে কত পর্যন্ত গিয়েছে? 40 পর্যন্ত গিয়েছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা 41 পড়বো, হ্যাঁ, 41, সেটা হচ্ছে কি ব্লু ব্লাড, ব্লু ব্লাড, ব্লাড মানে রক্ত, আর ব্লু মানে নীল, মানে যাদের নীল রক্ত রয়েছে তারা অভিজাত্য ফ্যামিলির। দেখবেন এটা হচ্ছে যাদের নীল চোখ থাকে, নীল চোখ থাকলে তখন সেটা কি হয়? অভিজাত্য ফ্যামিলির হয়, নীল চোখ থাকলে, হ্যাঁ। তো সেই জিনিসটাই মূলত, নীল চোখ যাদের থাকে তাদেরকে বলা হয় অনেক কিউট গার্ল। তো ওই রকম মূলত যে ব্লু বার্ড, অর্থাৎ নীল রক্ত যাদের রয়েছে তারা হচ্ছে কি আভিজাত্য ফ্যামিলির, আভিজাত্য ফ্যামিলির। তো আভিজাত্য ফ্যামিলিকে আপনি কি হিসাবে চিন্তা করতে পারেন? আভিজাত্যের ইংরেজি কি জানেন? আহ, আমি যেটা জানি সেটা হচ্ছে অ্যারিস্টোক্রেসি, আমি এটা জানি। তো আপনি হচ্ছে এখানে অ্যারিস্টোক্রেসি বার্থ বা অ্যারিস্টোক্রেটিক বার্থ, এটা হচ্ছে আপনি লিখে রাখতে পারেন। অ্যারিস্টোক্রেটিক, অ্যারিস্টোক্রেটিক বার্থ, অ্যারিস্টোক্রেটিক বার্থ,
এটা আপনি লিখে রাখতে পারেন। এটা হচ্ছে আভিজাত্য, 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 অ্যারিস্টোক্রেটিক ভার্ব, এটা হচ্ছে আভিজাত্য। আচ্ছা, আমরা হচ্ছে 42-তে যেটা শিখবো, বন বয়েক, বন বয়েক মানে এটাও গুরুত্বপূর্ণ, আপনি এটা একটু মুখস্থ করে ফেলুন। বন বয়েক, বিয়ন বন বয় এক, বন বয়েক। এই বন বয়েকটা মূলত কি, শুভযাত্রা, শুভযাত্রা, শুভযাত্রা যদি থাকে সেটাই হচ্ছে মূলত কি বন বয়েক। তাহলে সেটা হচ্ছে উইশ, উইশ এ গুড ট্রিপ, উইশ এ গুড ট্রিপ, এটা হচ্ছে কি মূলত শুভযাত্রা, উইশ এ গুড ট্রিপ, ট্রিপ মানে ঘুরতে যাওয়া, সেই জায়গা থেকে উইশ এ গুড ট্রিপ মানে আপনি খুব ভালো একটা জায়গায় ঘুরতে যান, সেটাই হচ্ছে কি বন বক। তাহলে এটা এটা বানানটা একটু চিন্তা করবেন, BOY, এটা কিন্তু জি না, BOYAG, বক। তাহলে হচ্ছে এই যেটা একটু বানানটা একটু খেয়াল রাখবেন, বন বয়েক, বন বয়েক, বন বয়েক মানে কি গুড ট্রিপ মানে হচ্ছে শুভযাত্রা, বন বয়েক মানে হচ্ছে শুভযাত্রা, এটা হচ্ছে আপনি একটু এখানে লিখে রাখুন, শুভ যাত্রা, এইটা হচ্ছে বন বয়েক, এটা হচ্ছে কি শুভযাত্রা। ওকে, তাহলে আমাদের এইটুকু ক্লিয়ার। আচ্ছা, আমরা হচ্ছে 43 এখন দেখি। 43-তে আমরা দেখব এই যে বুথ লেক, এই যে বুথ লেক, এটা আমরা অনেকেই পড়েছি বুথ লেক। বুথ লেক মানে কি, দেখুন এই যে আপনার পাটা বুথ হয়ে গেছে, ধরুন মানে এই বুথ আর ওই বুথ সেম না যদিও, বাট পাটা বুথ হয়ে গেছে মানে আপনার পাটা যদি বুথ হয়ে যায়, বুথ হয়ে যায়, ধরেন বুথ হয়ে গেলে, শয়তান হয়ে গেলে, তখন আপনি কি করবেন, চুরি করবেন, এটাই তো করবেন তাই না? আপনার পা যদি বুথ হয়ে যায় তখন আপনি কি করবেন, চুরি করবেন। তাহলে এটাই হচ্ছে মূলত চুরা চালান, চুরা চালান মানে চোরাকারবারি যেটা বলা হয়, চুরা চালান। তাহলে বুথলেগ যদি চোরা চালান হয়, এটাকে আপনি ইংলিশে কি বলবেন, ইংলিশে যেটা বলতে পারেন স্মাগল, স্মাগল অর্থাৎ স্মাগলিং, স্মাগলিং যেটা আছে না, ওই স্মাগলিংটাই মূলত স্মাগল মূলত, হ্যাঁ। তাহলে ওই স্মাগলিংটাই হচ্ছে কি স্মাগল। তাহলে আপনি এটা একটু মনে রাখেন, স্মাগল হবে। তাহলে হচ্ছে SMUGGLE, স্মাগল। বুঝছেন? আপনি যদি এই কঠিন পড়াশোনাগুলো যদি করে ফেলতে পারেন, একবার এই কঠিন পড়াশোনা যদি কমপ্লিট করে ফেলতে পারেন, তাহলে দেখবেন আপনার হচ্ছে আসলে অনেক কিছু সহজ হয়ে গেছে। আপনি এইগুলো হচ্ছে সবচাইতে কঠিন, চাকরির পড়ার সবচাইতে বোরিং এবং কঠিন পড়াশোনা হচ্ছে এইগুলা। আপনাকে আমি এখন যেগুলো পড়াচ্ছি মানে এটাই হচ্ছে সবচাইতে কঠিন পড়াশোনা। এটা যদি কেউ ভালো করে শেষ করে ফেলতে পারে, তার চাকরি কনফার্ম, এটা মিস নাই। এই ব্রাশ আপ, ব্রাশ আপ মানে কি, ব্রাশ আপ মানে হচ্ছে এই যে একটু ব্রাশ করে নিলাম, পরীক্ষা করে নিলাম, এরকম যে একটু জ্বালাই ফালাই করে নিলাম, এটাই অর্থাৎ রিভাইভ বলতে পারি, রিভাইভ, রিভাইভ বা এক্সাম, এক্সামিন, এক্সামিন বা রিভাইভ, রিভাইভ দিবেন। রিভাইভ অর্থ হচ্ছে কি পরীক্ষা করা, পরীক্ষা করা, রিভাইভ, রিভাইভ অর্থ হচ্ছে পরীক্ষা করা, এটা একটু মনে রাখবেন তাহলে হয়ে যাবে। ওকে, আচ্ছা আচ্ছা, আমরা এইখান থেকে অনেক বেশি আর পড়বো না, আমরা হচ্ছে অল্প কিছু পড়বো, আমাদের আর 6টার মতন পড়বো, টোটাল 6টা জিনিস আমরা পড়বো, তাইলেই হয়ে যাবে। আচ্ছা, ব্রাউন স্টাডি, আমরা এটা কি পড়বো, ব্রাউন স্টাডি, এটা একটু বলুন, ব্রাউন স্টাডি, আরে বিটাও লিখতে চাই, কি যে লিখি, ব্রাউন স্টাডি। আচ্ছা, ব্রাউন, ব্রাউন লিখে ফেলেছি, ব্রাউন স্টাডি, STUDY, ব্রাউন স্টাডি। ব্রাউন স্টাডি কি হবে, ফিট অফ রি মানে দিবা স্বপ্ন, ব্রাউন স্টাডি হচ্ছে দিবা স্বপ্ন, আপনি দিবা স্বপ্ন, ব্রাউন স্টাডি হচ্ছে দিবা স্বপ্ন, রিভাই। আচ্ছা, এটা হচ্ছে দিবা স্বপ্ন, দিবা স্বপ্ন মানে হচ্ছে আপনি জেগে থাকেও যেটা স্বপ্ন দেখেন সেটাকে বলা হয় কি দিবা স্বপ্ন, দিবা স্বপ্ন। তাহলে দিবা স্বপ্নকে আপনি কি বলবেন, ব্রাউন স্টাডি বলবেন, ব্রাউন স্টাডি, এটা গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে আপনি একটু স্টার দিয়ে রাখুন, ব্রাউন স্টাডি যেটা হচ্ছে দিবা স্বপ্ন, ফিট অফ দ্য রিভাইভ, ফিট অফ দ্য রিভাইভ। আচ্ছা, তাহলে আমরা এইখান থেকে এইগুলা পড়ে ফেললাম, আমি আরেকটা পেজ নেই, ওইখানে হচ্ছে আমরা 5টা শেষ করে দেব, আমরা আর 5টা পরেই শেষ করে দেব, বুঝছেন, আমরা আর 5টা পরেই শেষ করে দেব। আপনি হচ্ছে একটু ধৈর্য সহকারে থাকুন, তাহলেই হয়ে যাবে আমাদের এই আজকের ক্লাসে 50টা। আচ্ছা, বাই এন্ড লার্জ, এটা আমরা পড়েছি, অনেক আগেই পড়েছি, বাই এন্ড লার্জ, একটু বলুন তো
এট লার্জ আমরা পড়েছিলাম, তাই না? আর এইখানে হচ্ছে আমি কি বলতেছি, বাই অ্যান্ড লার্জ। বাই অ্যান্ড লার্জ, বাই অ্যান্ড লার্জ হচ্ছে কি প্রধানত, প্রধানত বাই অ্যান্ড লার্জ মানে প্রধানত। তাহলে প্রধানতকে আমরা কি বলতে পারি, মোস্টলি বলতে পারি। মোস্টলি, মোস্টলি হচ্ছে কি মূলত প্রধানত, প্রধানত। বাই অ্যান্ড লার্জ এটাই হচ্ছে প্রধানত, সেটাই হচ্ছে কি মোস্টলি। বাই অ্যান্ড লার্জ প্রধানত, মোস্টলি। আপনারা কি সবাই আমার সাথে সাথে লিখতেছেন? হ্যাঁ হ্যাঁ, শেষ করে দেব, মানে আমাদের হচ্ছে 50টা। এই যে আমরা 47, এটাতেই আমাদের অনেকটা শেষ হয়ে যাবে। এরপর আর কয়টা থাকে, বেশি তো থাকে না। আচ্ছা, বাই চেঞ্জ, বাই চেঞ্জ, চেঞ্জ, বাই চেঞ্জ অর্থ কি, বাই চেঞ্জ, বাই চেঞ্জ অর্থ হচ্ছে হঠাৎ, মানে হঠাৎ, মানে দৈবক্রমে এমন যদি হয়, তাহলে আমরা এটাকে বলবো এইমলেসলি। এইমলেসলি মানে বোরিং পড়াশোনা আসলেই। তো আমি একটু তাড়াতাড়ি শেষ করে দেব আজকে। দৈবক্রমে মানে এটা হচ্ছে বাই চেঞ্জ। তাহলে আমরা 48, 48, 48-এ চলে গেলাম। 48 হচ্ছে, এটা গুরুত্বপূর্ণ, বাই ফিটস, বাই ফিটস অ্যান্ড স্টার্টস, বাই ফিটস অ্যান্ড স্টার্টস। এটা হচ্ছে অনিয়মিত, ইরিগুলারলি, ইরিগুলারলি, অনিয়মিত, ইরিগুলারলি, অনিয়মিত। এটা হচ্ছে ইরিগুলারলি, অনিয়মিত, 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 ইরিগুলারলি, অনিয়মিত, মিত, অনিয়মিত। আচ্ছা, বাই অ্যান্ড ফিটস এটা একটু স্টার দিয়ে রাখুন, 2 স্টার অন্তত। বাই ফিটস অ্যান্ড স্টার্টস, ইরিগুলারলি বা অনিয়মিত, এটা একটু মাথায় রাখুন। আচ্ছা, 49 নাম্বার, 49 নাম্বার হচ্ছে বাই লিভস, বাই লিভস অ্যান্ড বাউন্ড, বাই লিভস অ্যান্ড বাউন্ডস। এটা হচ্ছে আহ, অতি দ্রুত, অতি দ্রুত, বাই লিভস অ্যান্ড বাউন্ডস এটা হচ্ছে অতি দ্রুত। অতি দ্রুত থাকলে কি হবে, অতি দ্রুত হচ্ছে ভেরি রেপিডলি, ভেরি রেপিডলি, রেপিডলি, ভেরি রেপিডলি মানে হচ্ছে অতি দ্রুত, ভেরি রেপিডলি, অতি দ্রুত। তাহলে এটা হচ্ছে আপনি একটু মনে রাখবেন। এখন হচ্ছে আমাদের 50 নাম্বার, লাস্ট, আজকের ক্লাসের লাস্ট। এটা আজকের ক্লাসের লাস্ট এবং বিয়েরও লাস্ট। এটা হচ্ছে বাই ভার্চু অফ, বাই ভার্চু অফ, বাই ভার্চু অফ, কাজের দ্বারা, ওয়ার্কিং টাইম বা ওয়ার্কিং পারফরমেন্স, অর্থাৎ এটা কাজের দ্বারা, এটা তেমন ইম্পর্টেন্ট না। আচ্ছা, জাস্ট এটা। তাহলে আমাদের হচ্ছে এইখানে এই মূলত শেষ 50টা। এখন দেখেন আপনাদের হচ্ছে আসলে এইখানে আমি লিখে লিখে যেটা দিচ্ছি, আপনারা এইগুলা হচ্ছে লিখে লিখে একটু মুখস্থ করে ফেলবেন। কারণ হচ্ছে এইগুলো হচ্ছে আসলে মুখস্থ করা ছাড়া তো কোনো ওয়ে নাই। যে আপনি এই ফ্রেজ এন্ড ইডিয়মস যদি মুখস্থ না করেন, তাহলে আসলে কোনো, মানে কি আর বলবো, মানে মুখস্থ করতেই হবে আপনাকে। দেখুন, এইগুলো হচ্ছে মুখস্থ ছাড়া আর কোনো ওয়ে নাই। কারণ আপনাকে এই ফ্রেজ থেকে আপনি অনেক সময় রিটেন পরীক্ষা দিতে গেলে অনেক জায়গাতেই আপনি যদি মানে 11 থেকে 20তম গ্রেডের চাকরির প্রিপারেশনটাই নেন ফুলফিল, দেখুন আপনি যদি আমার শুধু এনটিসিআরসি এর পরীক্ষাটা না দিয়ে এনটিআরসি এ এটা এটা এটার প্রিপারেশন তো নিতেছেনই, এটার প্রিপারেশন নেওয়ার পাশাপাশি আপনি যদি 11 থেকে 20তম গ্রেডে সব চাকরির প্রিপারেশন হয়ে যায়, তাহলে ভালো না? মানে যদিও একটু বেশি পড়তে হবে, মানে এটার হয়তো আমি একটু শর্টকাটে একটু কমে পড়াই দিলেই হইতো এটার জন্য। কিন্তু এটার পাশাপাশি দেখুন, আপনি যদি অনার্সে পড়েন বা চাকরি প্রিপারেশনটা এখন ফুলফিল নিয়ে ফেলেন, প্রাইমারির প্রিপারেশনটা যদি নিয়ে ফেলেন, তারপর 11 থেকে 20তম গ্রেডের প্রিপারেশনটা নিয়ে ফেলেন, তাহলে আপনার প্রিপারেশনটা কি খুব ভালো হয়ে গেল না? মানে এটাই আমার টার্গেট হচ্ছে আসলে, শুধু এনটিসিআরসি এ না, আপনারা যারা এনটিসিআরসি এর প্রিপারেশন নেবেন, শুধু এনটিসিআরসি এ না, আপনারা যদি এইটার পাশাপাশি প্রাইমারি প্রিপারেশনটা হয়ে যায়, 11 থেকে 20তম গ্রেড হয়ে যায়, তারপরে যেন আপনি বিসিএস এর মতন এক্সাম বা ব্যাংকের মতন, ব্যাংক এবং বিসিএস এগুলার প্রশ্ন যেন সলভ করে ফেলতে পারেন। মানে আমার টার্গেট হচ্ছে এই দিকে নেওয়া আসলে। প্রিপারেশন আসলে দেখবেন এনটিসিএস এর প্রশ্ন কিন্তু এখন এত আর সহজ হয় না, এনটিআরসি এর প্রশ্ন কিন্তু এখন এত সহজ হয় না। প্রাইমারির প্রশ্ন বিসিএস এর চাইতে কঠিন হয়, প্রাইমারির প্রশ্ন বিসিএস এর চাইতে কঠিন হয়। তারপরে 11 থেকে 20তম গ্রেডে এই ফ্রেজ এবং ইডিয়মস থেকে 5 মার্ক থাকে অনেক পরীক্ষাতেই, অনেক পরীক্ষাতেই 5 মার্ক থাকে। তার মানে কি আপনাকে এগুলা জানতে হবে, আসলে না জানলে হবে না মূলত। দেখুন, আপনি হচ্ছে নোট করবেন, এটা নোট করে আপনি হচ্ছে বেসিক ম্যাথ বাই মেহেদি স্যার একটা গ্রুপ আছে, ওই গ্রুপে পোস্ট করে দিবেন। এই গ্রুপে যদি পোস্ট করতে পারেন ভালো, এই গ্রুপে না করলে আপনি ওই গ্রুপে পোস্ট করে দিবেন, বেসিক ম্যাথ বাই মেহেদি স্যার। ওই গ্রুপে তো আপনারা সবাই অ্যাড আছেন, তাই না? ওই গ্রুপে আপনারা হচ্ছে সবাই পোস্ট করে দিবেন।
যেটা নোট করলেন সেটা পোস্ট করে দিবেন এবং শিখে ফেলবেন। মুখস্থ, এগুলো হচ্ছে মুখস্থ পড়া। দেখেন আমি মুখস্থ জিনিসগুলো আপনাদেরকে লিখে লিখে দিতেছি, মূলত মেইন উদ্দেশ্য কি? আমি তো আপনাদের একটা নোট দিয়ে দিতে পারতাম, এবং আমার কাছে তো নোট বানানো আছে, করা আছে, লিখা আছে, আপনাদের তো আমি নোট দিয়ে দিতে পারতাম। নোট দিয়ে দিতে পারতাম। হ্যাঁ, খাতায় লিখবেন, খাতায় লিখে হচ্ছে আপনি করবেন। হোমওয়ার্ক কি ভাইয়া? হোমওয়ার্ক হচ্ছে আপনি খাতায় লিখবেন। হ্যাঁ, এই যে আপনি যে খাতায় লিখছেন না, এটাই হচ্ছে বাড়ির কাজ। বাড়ির কাজ হচ্ছে আপনাকে আমি প্রতিদিন পড়া দিয়ে দিই, এটাই হচ্ছে হোমওয়ার্ক। ধরেন SW যেটা আমি বলি হোমওয়ার্ক, SW, এটা হচ্ছে আপনি হোমওয়ার্ক। হোমওয়ার্ক হচ্ছে আপনাকে আমি যে 50টা পড়াইলাম, এই 50টা আপনি খাতায় লিখবেন, আপনার নিজের খাতায় লিখবেন। এই খাতায় লিখে আপনি কি করবেন? আমার যে গ্রুপ আছে এই গ্রুপে কি করবেন? পোস্ট করে দিবেন, এই গ্রুপে পোস্ট করে দিবেন। তাহলে আপনি বুঝবো আপনি ক্লাসটা করছেন এবং পড়া হয়েছে। এটাই হচ্ছে হোমওয়ার্ক। নেক্সট ক্লাসের আগেই, মানে আগামীকালকে যে ক্লাসটা নেব ওই ক্লাসের আগেই হচ্ছে আপনি কি করবেন? এই কাজটা করে ফেলবেন। এবং এই 50টা হচ্ছে আপনি লিখলেন, লিখে গ্রুপে পোস্ট করলেন, এটাই কাজ শেষ না। আপনাকে মুখস্থ করতে হবে। মুখস্থ করা হচ্ছে আপনার মেইন কাজ। আপনি খাতায় লিখেন বা না লিখেন সেটার চাইতে বড় বিষয় হচ্ছে আপনি মুখস্থ করতেছেন কিনা। এই 50টা মুখস্থ করা কিন্তু অনেক কঠিন একটা কাজ না, একদিনে 50টা মুখস্থ করা যায়। তাহলে এটাই হচ্ছে এইটুকু। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, আজকে এখানেই শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। কারো কোনো প্রশ্ন থাকলে বলিয়েন। হ্যাঁ, আমরা আজকে এখানেই শেষ করে দেই তাহলে। ওকে, আল্লাহ হাফেজ।